আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সংবাদে। সঙ্গে আছে নাহিদ জামান সোমা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কুমিল্লার 14 গ্রামে ট্রাক উল্টে নিহত 13 শ্রমিক। গত বছর ৭,৮০০ মানুষ নিহত দুর্ঘটনায় যাত্রী কল্যাণ সমিতি রিপোর্ট। সিটি নির্বাচন বয়কট, বিএনপির আত্মঘাতী ঘোষণা। পরাজয়ের ভয়েই তাদের এই সিদ্ধান্ত, মন্তব্য মন্ত্রীদের। মওদুদ বলেন, আওয়ামী লীগের হিংস্রতার প্রমাণ নির্বাচনের 2 গণধর্ষক। রোহিঙ্গাদের রাখাইনের সেফ জোনে রাখতে নতুন করে প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর। বললেন, এদের দায় বিশ্ববাসীরও নেওয়া উচিত। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। কুমিল্লার 14 গ্রামে ব্রিকফিল্ডে কয়লাবাহী ট্রাক উল্টে নিহত হয়েছে 13 জন শ্রমিক। আহত হয়েছে 2 জন। নিহত সবার বাড়ি নীলফামারীতে। তাদের প্রত্যেককে 20,000 টাকা অনুদানের ঘোষণা দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। 14 গ্রামের নারায়ণপুরে কাজী অ্যান্ড কোম্পানি ব্রিকফিল্ডে কাজ করত উত্তরবঙ্গের নীলফামারীর বেশ কিছু শ্রমিক। পুলিশ ও স্থানীয়রা জানায়, তারা সারা রাত কাজ শেষে ফিল্ডের একটি লেবার শেডে ঘুমাচ্ছিল। ভোর 5:30টার দিকে কয়লা আনলোডের সময় হঠাৎ একটি ট্রাক উল্টে গিয়ে পড়ে লেবার শেডে ঘুমন্ত শ্রমিকদের উপর। এতে ঘটনাস্থলেই নিহত হয় ঘুমন্ত 12 শ্রমিক। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যায় আরেকজন। ট্রাক আসছে, মাল নিয়ে আসছে। ট্রাক যখন ব্যাকে দিছে আর কি, ব্যাক অতি স্পিডে গাড়ি ছিল। ট্রাক যাইতেছে, এমনি যাবার সময় এক সাইড ওজের কারণে ডালুয়ে উল্টি পড়ে গেছে। এটা সবাই ঘুমিয়েছিল। একজন বাথরুমে গেছে, হে বাইছে, আর একজন দাঁড়ে ছিল, এ বাইরেতে চাইছে, এই সময় গাড়িটা উল্টে গেছে। আদানের পর ওরা তো আমার ডাক দিত যে ভাই বাইরে অনেক অমুক তমুক গাড়ি পাশে সমস্যা আছে। আমরা সবাই বাইরে হইলাম, ওদের ডাক দিলেও তো উঠলাম, ওদের ডাকও দেয় নাই। ব্রিকফিল্ডে আমাদের কিছু লোক ছিল, আমরা কোদাল দিয়ে এই কয়লা সরাইয়া ইট সরাইটারে আমরা লোকগুলোকে বার করছি। আরও 2 জনের চিকিৎসা চলছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। নিহতরা হচ্ছে নীলফামারীর জলঢাকা উপজেলার বিপ্লব, মনোরঞ্জন চন্দ্র রায়, শঙ্কর চন্দ্র রায়, দীপ চন্দ্র রায়, অমৃত চন্দ্র রায়, মৃণাল চন্দ্র রায়, বিকাশ চন্দ্র রায়, রঞ্জিত চন্দ্র রায়, কনক চন্দ্র রায়, তরুণ চন্দ্র রায়, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মোরসালিন ও মাসুম। ইট বাটার শ্রমিকরা তাদের বাড়ি নীলফামারী, ওরা ঘুমন্ত অবস্থায় ছিল। এই ট্রাকটি কয়লা বোঝায় ট্রাকটি এসে কয়লা আনলোড করার সময় ট্রাকটি উল্টে এই শেডের উপর পড়ে যায়। এদিকে ঘটনাস্থল ঘুরে দেখেছেন জেলা প্রশাসক। নিহতদের 20,000 টাকা করে অনুদান ঘোষণা দেন তিনি। ট্রাকের যে লোড ক্যাপাসিটি যা ছিল, সেই লোড ক্যাপাসিটি এবং ড্রাইভার হেল্পারের কার কতটুকু এখানে দায় আছে, এবং এখানকার যারা যে ব্রিকফিল্ডের যে মালিকানা যারা আছে তাদের অংশ থেকে আমরা তাদের বিষয়টা আমরা কথায় দেখবো, যে এখানে যারা শ্রমিক যারা আছে তাদের নিরাপত্তার বিষয়টা কতটুকু তারা নিশ্চিত করতে পেরেছিল। অন্যদিকে ঢাকা বরিশাল মহাসড়কের কলাবাড়ি এলাকায় বালু ভর্তি ট্রাকের ধাক্কায় রবিউল ফকির নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত রবিউল কেন্দুয়ার ঘটকচরের নাদির ফকিরের ছেলে। এছাড়া গাজীপুরের শালনায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে একজন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সড়ক, রেল, নৌ এবং আকাশপথে দুর্ঘটনায় 2018 সালে ৭,৮০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 16,000। 6,048টি দুর্ঘটনায় এসব হতাহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সরকারি নানা উদ্যোগ সত্ত্বেও সড়ক দুর্ঘটনা কমছে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। সড়ক মহাসড়কে থামছেই না মৃত্যুর মিছিল। অঙ্গ প্রত্যঙ্গ হারানো সহ আহতদের সংখ্যাও প্রচুর। 2018 সালে দুর্ঘটনায় প্রাণহানি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। শুক্রবার প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, গাড়ির বেপরোয়া গতি, ওভারটেকিং, ফিটনেসবিহীন যান চলাচল, চালকের অদক্ষতা, পথচারী ও যাত্রীদের অসচেতনতার কারণেই সড়ক মহাসড়কে দীর্ঘ হচ্ছে হতাহতের মিছিল। সড়ক, রেল, নৌ ও আকাশপথে সম্মিলিতভাবে 6,048টি দুর্ঘটনায় 7,796 জন নিহত, 15,980 জন আহত হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে সুপারিশমালা: মহাসড়কে পাশ থেকে হাটবাজার অপসারণ করা, ফুটপাত বেদখল মুক্ত করা, রোড সাইন ও জেব্রা ক্রসিং অঙ্কন করা, গণপরিবহন চালকদের জন্য প্রফেশনাল ও নৈতিক শিক্ষার ব্যবস্থা করা, যাত্রী ও পথচারী বান্ধব সড়ক পরিবহন বিধিমালা প্রণয়ন করা। সরকারের যথাযথ নজরদারি না থাকায় সড়ক দুর্ঘটনা কমছে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। একদিনের সমাধান নয় বটে, বাট বিশ্বাসযোগ্য এটা হ্রাস পাওয়ার জায়গায় চলে আসতে হবে এবং তার জন্য
এই বেপরোয়া মনোভাব, চাপের জায়গাগুলো, অনৈতিক চাপের জায়গাগুলো, অসাবধানতার ঘাটতিগুলো, এগুলো আমাদেরকে নজর দিয়ে একটা বিশ্বাসযোগ্য জবাবদিহিতার বাস্তবতা তৈরি করতে সবাই মিলে সম্মিলিত হতে হবে। দুর্ঘটনা কমাতে আইনের প্রয়োগ চান আইনজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। অনেকগুলো অন্যান্য বিষয়কে ওনারা মোট 12টা বিষয়ের এখানে অবতারণা করেছেন। সমাধান হিসেবে সমাধানের জায়গায় শুধুমাত্র আইনের ফোকাস না করে আমি মনে করি যে অন্যান্য বিষয়গুলোর দিকে ইকুয়ালি আমাদের নজর দেওয়া দরকার। ঠিক তেমনি আবার আইনের বাস্তবায়নের জায়গাটাতেও আমাদেরকে নজর দিতে হবে। ৭১-এর যুদ্ধের পরে বাংলাদেশে যদি সবচেয়ে বড় যুদ্ধের জায়গাটা তৈরি হয়, একটা হলো মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি, আরেকটা হলো সড়কের এই উচ্ছৃঙ্খল শক্তি। দুটোকেই যদি আমরা কঠোর হস্তে মোকাবেলা করতে না পারি, আমি বলবো বাংলাদেশে সুশাসন অনেক বেশি সুদূর পড়া হতো। নিরাপদ পথ চলায় নিরাপত্তার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে শুক্রবার সন্ধ্যে 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। একাদশ জাতীয় নির্বাচনে বিপুল বিজয়ের পর সরকার গঠন করার পর এটিই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণ। এতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা বিষয় জাতির সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে আত্মঘাতী পথ বেছে নিয়েছে বিএনপি। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, পরাজয়ের ভয়ে বিএনপি আর নির্বাচনে আসার সাহস পাচ্ছে না। গাজীপুর ও ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শুক্রবার গাজীপুরের কোনাবাড়িতে ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মুসলিম লীগও বড় দল ছিল, কিন্তু সংকুচিত হতে হতে তাদের অস্তিত্ব বিলুপ্তপ্রায়। বিএনপিরও মুসলিম লীগের পরিণতি হবে বলে মূল্যায়ন তার। নির্বাচন বয়কটের মধ্য দিয়ে তারা তো নিজেদেরকে আরও সংকুচিত করার পথ, সর্বনাশা পথ, আত্মঘাতী পথ বেছে নিয়েছে। আমি উপনির্বাচন, সিটি কর্পোরেশন, উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে, নিবন্ধিত দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। এদিকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে প্রচার উপকমিটির সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম বলেন, নির্বাচনে হেরে বিএনপি এখন কোণঠাসা। জানান, সংলাপের আর কোনো সুযোগ নেই। বিএনপি না এলেও কোনো নির্বাচন থেমে থাকবে না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দেশে আরও অনেক দল আছে এবং এবারে বুঝতেই পারছেন বিএনপি তো একটু কোণঠাসা হয়ে গেছে এবং তাদের বাইরেও অনেকেই হবে, হয়তো অন্য দলের প্রতীক নিয়েও আসতে পারেন। আমার মনে হয় যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। বিএনপির যে বক্তব্য নির্বাচন নিয়ে সবসময় নাচতে না জানলে উঠান বাঁকার মতো। বিএনপি গত 30শে ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে বিএনপির যে ধস নামানো পরাজয় হয়েছে, এরপর আসলে তারা নির্বাচনে যেতে সাহস পাচ্ছে না। এটি হচ্ছে মূল বিষয়। প্রচার উপকমিটির সভায় আগামী 22শে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়ার 50তম বার্ষিকী উপলক্ষে শিল্পকলায় দুদিনের চিত্র প্রদর্শনীর কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া প্রচার উপকমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ সারহান নাসের তন্ময় সহ 4 জনকে। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। নির্বাচনের পর একটি দল কতটা হিংস্র হতে পারে, নোয়াখালীর 2টি ধর্ষণের ঘটনা তার প্রমাণ, বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। নোয়াখালীর কবিরহাটে নির্যাতিত নারীকে দেখতে হাসপাতালে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তার নির্বাচনী এলাকার ওয়ার্ড পর্যায়ের নেতার স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। ধর্ষণকারী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেন মওদুদ। রাজনৈতিক কারণে ডাক্তারদের প্রভাবিত করে মিথ্যে রিপোর্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যুবলীগের নেতা তিনি স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে এই ধর্ষণের তিনি করেছেন এবং তার সাথে কারা ছিলেন, কি অবস্থায় করেছেন। আজকে শুনলাম যে কি মেডিকেল রিপোর্ট দিয়েছে,
মেডিকেল রিপোর্টে নাকি কিছু পাওয়া যায়নি। এটা মেডিকেল রিপোর্ট ছিল না, এটা রাজনৈতিক রিপোর্ট ছিল। রোহিঙ্গা সংকট সমাধানে দেরি হলে রাখাইনের অভ্যন্তরে সেফ জোন তৈরি করে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের রাখার প্রস্তাব নতুন করে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। বিশাল রোহিঙ্গাদের দায় বিশ্ববাসীকে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। তবে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক বিশ্বকে আরও চাপ দিতে হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর দেলোয়ার হোসেন। তা না হলে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত নেবে না বলেও তিনি জানিয়েছেন। মিয়ানমারের অনিচ্ছা, প্রক্রিয়াগত জটিলতা সহ নানা কারণে রোহিঙ্গাদের ফেরত প্রক্রিয়া আটকে আছে। এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। প্রতিবেশী কয়েকটি শক্তিশালী দেশ পাশে থাকায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফেরত নেওয়া সংক্রান্ত আন্তর্জাতিক বিশ্বের আহ্বানেও সাড়া দিচ্ছে না দেশটি। এ অবস্থায় রোহিঙ্গাদের আপাতত আশ্রয় দেওয়ার জন্য রাখাইনের অভ্যন্তরে একটি সেফ জোন গড়ে তোলা সংক্রান্ত বাংলাদেশের প্রস্তাব আবারও সামনে নিয়ে এসেছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। জাতিসংঘকে এ বিষয়ে বলেছেন বলে জানান তিনি। রাখাইন প্রভিন্সে একটা সেফ জোন যাতে লোকগুলো ওখানে থাকতে পারে, এবং এটা ইউএন মডেল, এটা আমরা একা দায়িত্ব নিব না। এই রিজিয়নের যে উন্নয়নের যাত্রা আমরা আশা করি অনিশ্চয়তা দেখা দিলে সবার জন্য এটা অসুবিধা হবে। সেই জন্যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান চাই, এটাই আমি তাদের বলেছি। নিরাপদ অঞ্চল না হলে রোহিঙ্গাদের ফেরত সমস্যার সঠিক সমাধান হবে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর দেলোয়ার হোসেন। মিয়ানমারের ভেতরে যদি কোনো একটা সেফ জোন অথবা একটা নিরাপদ এলাকা তৈরি না করা হয়, তাহলে এই রোহিঙ্গারা যারা এখান থেকে যাবে আর যারা ওখানে আছে তারা কেউই কিন্তু ওই রকম একটা নিরাপদ এবং একটা সুস্থ পরিবেশের মধ্যে যাবে না। এখন যদি তারা সুস্থ পরিবেশের মধ্যে না যেতে পারে তাহলে তো এই সমস্যার সমাধান হচ্ছে না। কারণ বাংলাদেশ থেকে রোহিঙ্গারা আগেও ফেরত গিয়েছে, সেই রোহিঙ্গারা আবার বাংলাদেশে ফেরত আসছে, এবং এখন যেহেতু মিয়ানমার সরকার অনেক বেশি অসহযোগিতা করছে, ফলে তাদেরকে বাধ্য করাটা খুবই জরুরি। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর একটা গ্রহণযোগ্যতা আছে এবং তারাও এই ধরনের কথা বলছে। রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক ও আন্তর্জাতিক বহুমুখী পদক্ষেপ লাগবে বলে জানান তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এ পর্যায়ে নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতির সঙ্গে থাকুন, ফিরে এসে যা থাকছে। নির্বাচনের আগের বাড়তি দরে চলছে চালের বিক্রি, কমেনি মাছের দামও। বিপিএল এ চট্টগ্রাম পর্ব শুরু, মুখোমুখি সিলেট ও রাজশাহী। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আর একবার স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। রাজধানীর খুচরা বাজারে এখনো কমেনি চালের দর। বিক্রেতারা বলছেন নির্বাচনের আগে যে হারে দাম বেড়েছিল সে হারে কমায়নি পাইকার এবং মিলাররা। এতে বিপাকে তারাও পড়েছেন বলে জানিয়েছেন দোকানিরা। গত সপ্তাহের চেয়ে বেড়েছে মাছের দামও। নির্বাচনের এক সপ্তাহ আগে হঠাৎ করেই বেড়ে যায় সব ধরনের চালের দাম। কোনো কোনো চালে কেজি প্রতি 4 টাকা বেড়ে যায়। খাদ্যমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক করে চালের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মিলাররা। তবে কোনো প্রভাব পড়েনি রাজধানীর খুচরা বাজারে। বিক্রেতারা জানিয়েছেন শুধু 2-1টি ব্র্যান্ডের চালের দাম কেজি প্রতি 1 টাকা কমেছে, বাকিগুলো বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। যে পরিমাণ বাড়ে সেই পরিমাণ কমাই নাই তো। 200 টাকা বাড়ায় 50 টাকা কমাইছে রশিদ সাহেব। সে তো এক ধাক্কা 200 টাকা বাড়াইছে, একসাথে বাড়ায় নাই। 50 টাকা 50 টাকা করে এক সপ্তাহের ব্যবধানে 200 টাকা বাড়াইছে, পরবর্তীতে 50 টাকা কমাইছে। 200 টাকা বাড়াইতে আর 200 টাকা কমায় নাই। এখন বাকি সামনে কি করবে না করবে এটা তাদের এখতিয়ার। কমাইলে তো আমরাও চাই যে বাজার কমলে আমাদের জন্য সুবিধা। ইলেকশনের আগে কেজিতে মনে করেন 1-1.5 টাকা বাড়ছে, ইলেকশনের পরে যায় বাড়ছে মনে করেন 3 টাকা পার কেজিতে। 3 টাকা বাইরে গেছে কিনা। আর এর পরে কমানোর কথা ছিল, আমরাও ওইভাবে ছিলাম যে কমবো, তারপরে আর কমাই নাই, বুঝছেন। এইভাবে এখন চলতেছে। শুধু রশিদ কোম্পানি কেজিতে 1 টাকা কমাইছিল মিনিকেটে। এদিকে মাছের বাজারেও দাম নিয়ে অস্বস্তি ক্রেতাদের। তারা জানিয়েছেন সরবরাহ বাড়লেও দাম কমেনি। বিক্রেতারা জানিয়েছেন নদীর পানি কমে আসায় দেশি মাছের দাম বেড়েছে। প্রোডাকশন বেশি থাকে কিন্তু খরচগুলো তো কমে না।
তো ওই হিসাবে আপনার দামটা তুলনামূলক কম হয় না। এখন নদীর যে মাছটা ওই মাছটা একটু দামটা বেশি, আর যারা চাষের ইন্ডিয়া বার্মা ওটা দামটা কম। ভরা মৌসুমেও কমেনি সবজির দাম, একই আছে মাংসের দামও। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার মহোৎসব। প্রশাসনের নজরদারি না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে পাহাড় খেকোরা। প্রকাশ্যে পাহাড়ের বুকে তারা যন্ত্র চালাচ্ছে। বর্ষা মৌসুমে ফের পাহাড় ধসে প্রাণহানির পাশাপাশি মানবিক বিপর্যয়ের আশঙ্কায় স্থানীয়রা। খাগড়াছড়ি থেকে রিপোর্ট করছেন HM প্রফুল্ল। প্রতি বছর বর্ষায় পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির পরও পাহাড় খেকোরা তাণ্ডব চালাচ্ছে খাগড়াছড়ি শহরের সবুজবাগ ও শালবাগান এলাকায়। প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে পাহাড় কাটছে প্রভাবশালীরা। আবারও প্রাণহানির শঙ্কায় স্থানীয়রা। প্রশাসনের নিরাপত্তায় ক্ষুব্ধ তারা। এলোমেলো ছিল, ভেঙে পড়ছে। আমি জাস্ট একটু ড্রেসিং করেছি ঘর করার জন্য, রাস্তার কাজে ব্যবহার করার জন্য এটা কাইটে নিয়েছি। এই যে আমাদের পিছনে একজনের মেয়ে কাটছে, পুরো বাড়িঘর নিয়েই পড়তেছে। নিচে কাটছে তো ওটা উপর থেকে ভাঙিয়ে পড়বো। কমিশনার তারা আপনার পুলিশ তারা আপনার সাংবাদিকদেরকে মানে ম্যানেজ করে তারা মানে পাহাড়টা মানে কেটে মাটি কেটে নিয়ে চলে গেছে। পাহাড় কাটার প্রতিযোগিতায় উদ্বিগ্ন পরিবেশবাদীরাও। এই অশুভ প্রতিযোগিতা বন্ধে প্রশাসনের দ্রুত কার্যকর উদ্যোগ চান তারা। পৌরসভা সহ বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের নামে মূলত এই পাহাড়গুলো কাটা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তো আমরা চাই যে প্রশাসন এ ব্যাপারে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিক এবং পাহাড় কাটা বন্ধ করুক। তবে প্রশাসন বলছে পাহাড় কাটা বন্ধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমেও তাদের ঠেকানোর চেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। খাগড়াছড়ি পার্বত্য জেলায় এই পাহাড় কাটার আসলে কোনো অনুমতি, সরকারিভাবে কোনো অনুমতি বা কোনো ধরনের কোনো বিষয় কিন্তু জেলা প্রশাসন থেকে আমরা কখনো দিয়ে থাকি না, বা এটা দেওয়ার নিয়মও নেই। শুধু প্রতিশ্রুতি নয়, বন্ধ হোক পাহাড় ধস, থামুক মৃত্যুর মিছিল, এমন প্রত্যাশা খাগড়াছড়িবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এ পর্যায়ে আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আয়ের উৎস বন্ধ করে বিরোধী দলীয় নেতা জোয়ান গুয়াইদোকে আর্থিক সহায়তার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের প্রশ্নের প্রতিক্রিয়ায় বল্টন জানান, দেউলিয়া মাদুরো সরকার অগণতান্ত্রিক এবং জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। স্বীকার করেন, অন্যান্য দেশকে প্রভাবিত করে মাদুরোকে একঘরে করার চেষ্টা চালাচ্ছে মার্কিন প্রশাসন। এদিকে গুয়াইদোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনের নিন্দা জানিয়েছে রাশিয়া। ভেনেজুয়েলার সংকট সমাধানে আসছে শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠকের প্রস্তাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মার্কিন কূটনৈতিকদের 72 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ বাস্তবায়ন অপরিহার্য কর্মী ছাড়া ভেনেজুয়েলায় অবস্থিত দূতাবাসের বাকি কর্মীদের অবিলম্বে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিতিশীলতায় উস্কানি দেওয়ার অভিযোগে গত বুধবার যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন প্রেসিডেন্ট মাদুরো। আরও একবার জানিয়ে দিয়ে কুমিল্লার 14 গ্রামে ট্রাক উল্টে নিহত 13 শ্রমিক। গত বছর 7,800 মানুষ নিহত দুর্ঘটনায় যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট। সিটি নির্বাচন বয়কট বিএনপির আত্মঘাতী ঘোষণা, পরাজয়ের ভয়ে তাদের এই সিদ্ধান্ত। মন্তব্য মন্ত্রীদের। মওদুদ বলেন, আওয়ামী লীগের হিংস্রতার প্রমাণ নির্বাচনের 2 গণধর্ষণ। রোহিঙ্গাদের রাখাইনের সেফ জোনে রাখতে নতুন করে প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর। বললেন, এদের দায় বিশ্ববাসীরও নেওয়া উচিত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।